প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে নাক দিয়ে রক্তক্ষরণ, যেটিকে ডাক্তারি ভাষায় আমরা বলি এপিস্টেক্সিস। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন পরিচিত হয়ে নেই আজকের অতিথির সাথে। ডাক্তার মোহাম্মদ নাজমুল ইসলাম 1967 সালের এপ্রিলে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1991 সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমপিএইচ ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজের নাক কান গলা বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করবার জন্য। স্যার, এপিস্টেক্সিস বা যেটিকে নাক দিয়ে রক্তক্ষরণ বলা হয়, আমি একটু জানতে চাইব শুরুতেই যে এই নাক দিয়ে রক্তক্ষরণের পিছনের আসলে কারণগুলো কি কি, বা সাধারণত কোন কোন কারণে এই এপিস্টেক্সিসের সমস্যাটা হয়? সঞ্জিদা, আপনি যে প্রশ্নটি করেছেন এর উত্তরটা অনেক বড়। আমরা একটু ছোট করে যদি এভাবে বলি যে নাকে রক্ত পড়তে শুরু করলে একটা আতঙ্ক তৈরি হয়, কাজেই নাকে রক্ত পড়াটাকে এক ধরনের জরুরি অবস্থার সঙ্গে তুলনা করা যায়। অবশ্যই এই জরুরি অবস্থাটা যে সমস্ত কারণগুলোর জন্য হয়, দেখা গেছে বিভিন্ন গবেষণা থেকে যে শতকরা 90% কোনো কারণ কখনো খুঁজে পাওয়া যায় না। আচ্ছা, বাকি থাকলো 10%। সেই 10% কারণের মধ্যে আমরা নানান রকমের বিষয় খুঁজে পাই। ধরেন নাকে আঘাত লেগে যাওয়া, খেলার মাঠে হতে পারে, চলার পথে হতে পারে, স্কুলে হতে পারে, এমনকি বয়োবৃদ্ধ যারা আছেন, একটু বয়োজ্যেষ্ঠ যারা আছেন, সেপ্টাল ডেভিয়েশন আছে, নাকের নিঃশ্বাসটা হয়তো ভালো করে যায় না, নাকে হাত দিয়েছেন, বারবার আঙ্গুল দিয়ে নাক পরিষ্কার করার চেষ্টা করেছেন, তাদের বেলাতেও নাক দিয়ে রক্ত আসতে পারে। অন্যদিকে কিছু কিছু টিউমার আছে যেগুলো থেকেও কিন্তু নাকে রক্তক্ষরণ হতে পারে। ছোট্ট রক্তনালীর টিউমার যদি একটা হেমানজিওমা হয়, বয়ঃসন্ধিকালে যে টিউমার হয় জুভেনাইল ন্যাজোফ্যারিঞ্জিয়াল এনজিওফাইব্রোমা, সেই সমস্ত বাচ্চাদের বিনা নোটিসে হঠাৎ করেই ঝপঝপ করে রক্ত পড়তে থাকে, এরকম কিছু কন্ডিশন থাকে। আবার যাদের সাইনাসে নাকের ভেতরে অন্য ক্যান্সার হয়েছে, সেগুলো যখন বড় হয়ে যায় সেখান থেকেও রক্তক্ষরণ হয়। আবার এমনও হয় যে এয়ার কন্ডিশনিংয়ের ভিতরে অনেকক্ষণ কাজ করছে থাকছে, তাদের বেলায় হতে পারে। সিস্টেমিক কোনো ডিজিজ থেকে কি হতে পারে? হাইপারটেনশন একটা বড় কারণ। আমাদের বয়োজ্যেষ্ঠ যারা আছেন, সিনিয়র সিটিজেন যারা আছেন, তাদের বেলাতে কিন্তু আপনার এই হাইপারটেনশন একটা অন্যতম বড় কারণ। এমনকি আমাদের মেয়েরা, মারা, বোনরা যারা নোজ পিয়ার্সিং করেন, শখ করে নাকফুল ব্যবহার করেন, এদের নাকফুলে যে ডাঁটিটা থাকে সেটা অনেক সময় লম্বা হয়। সেটা যে সেপ্টামের গায়ে আস্তে আস্তে করে ছোট্ট একটা জখম তৈরি করে, সেখান থেকেও কিন্তু একেবারে সাধারণভাবে নাকে আঙ্গুল দিলে, নাক পরিষ্কার করার চেষ্টা করলে সেখান থেকে রক্তক্ষরণ হতে পারে। অনেক উচ্চতায় চলে গেলেন যারা পাহাড়ে চড়ার অভ্যাস আছে, বরফের মাঝে, তাদেরও কিন্তু নাক থেকে রক্তক্ষরণ হতে পারে। কাজেই নাকে রক্তক্ষরণ হওয়ার কিন্তু অনেক কারণ রয়েছে, আমরা তাই জানলাম আপনার কাছ থেকে। কিন্তু একটি বিষয় যেটি আপনি বলছিলেন যে ইমার্জেন্সি, এটি একটি মেডিকেল ইমার্জেন্সি বা হঠাৎ করেই নাক দিয়ে রক্তক্ষরণ হলে কিন্তু আতঙ্কিত হওয়ার মতো একটা বিষয় ঘটে। তো যখন এই অ্যাকিউট কন্ডিশনে যখন হঠাৎ করেই নাক দিয়ে রক্তক্ষরণ হচ্ছে, ঠিক সেই মুহূর্তে আসলে আমি তাৎক্ষণিক যে চিকিৎসাটা, সেটি আমি একটু শুরুতেই জানতে চাইবো। এটা একটা চমৎকার প্রশ্ন, কারণ নাকে রক্ত পড়তে শুরু করলে ভীষণ রকমের আতঙ্ক তৈরি হয়, আপনি যেটা বলেছেন। এবং নাক দিয়ে ঝরঝর করে রক্ত ঝরছে, সাদা কাপড় লাল হয়ে যাচ্ছে, চারধারে যারা থাকেন এরা আতঙ্কিত হয়ে পড়েন। আমি বলবো যে এখানে আতঙ্কিত হবার মতন কিছু নেই। আচ্ছা, খুব সাধারণ করে যদি আমরা নাকটাকে একটু করে এরকম করে যদি একটু চেপে ধরি, নাকটা চেপে ধরে মাথাটাকে একটু সামনের দিকে নিচু করে রেখে একটা শান্ত নীরব একটা ঘরে যদি আমরা রুগীকে সরিয়ে নিয়ে যাই, আশপাশটা একটু খোলামেলা করে রাখি, লোকজনের ভিড়টা কমিয়ে দিই, তাকে আমরা আশ্বস্ত করতে থাকি তোমার ভয় পেয়ে যাওয়ার কিছু নেই। নাক চেপে রুগী ধরে রাখতে পারে, অথবা তার সঙ্গে যিনি আছেন তিনি নাক চেপে ধরে রাখলেন। অন্তত মিনিট 10 সময় নাকটা চেপে ধরে রাখতে হবে। এর মধ্যে যেটা করতে হবে, একজন কোয়ালিফাইড ফিজিশিয়ান যদি থাকেন বা বাসার অন্য কেউ যার ন্যূনতম মেডিকেল জ্ঞান আছে, একটু পালসটা একটু ধরে দেখার চেষ্টা করলে যে শিরার গতিটা কেমন। আচ্ছা, হ্যাঁ,
রুগী ঘামাচ্ছে কিনা, রুগী শকে চলে যাচ্ছে কিনা, এরকম কোনো পরিস্থিতি যদি না হয় তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই ঘরে বসেই প্রাথমিক চিকিৎসাটা দিয়ে দেওয়া সম্ভব। কিন্তু এমন যদি হয় যে না, শিরার গতি খুব দ্রুত হয়ে গেছে, ভলিউমটা কম আসছে, ঘাম হচ্ছে, ব্লাড প্রেশার কমে যাচ্ছে, সেই সমস্ত ক্ষেত্রে হাসপাতালের ইমার্জেন্সি হচ্ছে সঠিক জায়গা, যেতেই হবে। এবং অবশ্যই একটা নাক কান গলার সেটআপ আছে, ব্যবস্থা আছে, এইরকম জায়গাতেই যেতে হবে। আচ্ছা। এবং 10 মিনিট নাক চেপে রাখার পরে ছেড়ে দিয়ে দেখতে হবে যে রক্তক্ষরণটা হচ্ছে কিনা। যদি থেমে যায় ভালো, এর মধ্যে তো রোগীর কাছ থেকে শুনতে হবে, হিস্ট্রিটা খুব জরুরি এখানটাতে। তার আগে কখনো হয়েছে কিনা, এবারই প্রথম হলো কিনা, কতক্ষণ আগে শুরু হলো, যেখানে হলো সেখানে আশপাশটা কেমন ছিল, সমস্ত কিছু জেনে সিদ্ধান্ত নিতে হবে। কারণ এই হঠাৎ করে হয়ে যাওয়ার উপর ডিপেন্ড করে আবার অনেক কিছু করা সম্ভব হয় না, অনেক সময় সুযোগ থাকে না তাৎক্ষণিকভাবে চিকিৎসা দেয়া। একটু জানতে চাইবো যে যখন আপনাদের কাছে এই জাতীয় সমস্যা নিয়ে আসে রোগীরা, তখন আসলে আপনারা কিভাবে ইনভেস্টিগেট করেন যে আসলে কি কারণে এই নাক দিয়ে রক্তক্ষরণের সমস্যাটা হচ্ছে, সেটা একটু জানতে। আমি সঞ্জিদা আপনাকে শুরুতেই বলেছি যে 80-90% ক্ষেত্রে আমরা আসলে কারণই খুঁজে পাই না। আচ্ছা। বাকি যেটুকুন থাকে এর অনেক কারণ। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের আর্থসামাজিক অবস্থাটা বিবেচনা করে আমাদেরকে কারণগুলো খুঁজে দেখতে হয়। আমি বলেছি যে নাকে আঙ্গুল দিয়ে নাক খোঁটা যেটাকে বলে সেটা করছে কিনা, রক্তচাপ বেড়ে গেল কিনা, রোগীটার অন্য কোনো সিস্টেমিক ইলনেস আছে কিনা, তার হাইপারটেনশন আছে কিনা, লিউকেমিয়া আছে কিনা, কিছুদিন আগে তার জ্বর হয়েছে কিনা, ডেঙ্গু জ্বর হয়েছিল কিনা, এই রোগের ইতিহাসটা অল্প সময়ের মধ্যে আমরা জেনে নেই। পাশাপাশি আমরা রোগীর ব্লাড প্রেশারটা একটু দেখে নেই, পালসটা দেখে নেই, রোগীর রক্ত অল্পতা আছে কিনা এটা ক্লিনিক্যালি অ্যাসেস করে নেওয়া, আপনি জানেন যে খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। তারপর আমরা রোগীর নাকটাকে পরীক্ষা করি, আমরা দেখি যে তার নাকের মাঝখানে যে দেয়ালটা আছে, নাকের স্ট্রাকচারের কোনো আমরা নাকের যে সেপ্টাম যেটাকে বলে, সেপ্টামটা আমরা দেখার চেষ্টা করি যে সেখানে কোনো ক্ষত আছে কিনা। আমরা লেটারাল ওয়াল নাকের সেখানে দেখি, ফ্লোরে দেখি কোনো টিউমার আছে কিনা, অস্বাভাবিক কোনো জায়গা আছে কিনা যেখানে ক্ষত তৈরি হয়েছে। তো এগুলো আমরা দেখে ফেলি খুব অল্প সময়ের মধ্যে। তারপরে আমাদের যেখানে সুবিধা আছে, যেখানে রিজিড এন্ডোস্কোপ ব্যবহার করবার সুবিধা আছে, ফ্লেক্সিবল এন্ডোস্কোপের সুবিধা আছে, আমরা নাকের পেছনে যে ন্যাজোফ্যারিংস সেই জায়গাটাকেও আমরা একটু ভালো করে দেখে নেই। এতে বেশিরভাগ ক্ষেত্রেই প্রাথমিকভাবে আমরা কিন্তু রোগ নির্ণয় করে ফেলতে পারি। এবং রোগ নির্ণয় হয়ে গেলে আপনি জানেন যে তখন রোগের উপসর্গ ইপিস্ট্যাক্সিস, তার চিকিৎসা তো প্রায় হয়েই গেছে, তখন বাকিটুকুনো হয়ে যায়। আচ্ছা, তাহলে চিকিৎসাটা ডিপেন্ড করছে আপনার হিস্ট্রি এবং কি কারণে হচ্ছে সেটির উপরে। অবশ্যই, নিশ্চয়ই। আচ্ছা, কি ধরনের চিকিৎসা তাহলে দিয়ে থাকেন? এখন এমন হলো যে তার নাকের সামনের দিকে একটা ছোট্ট ক্ষত আছে, মেডিকেলের শব্দ চয়ন করলে আমরা বলবো যে একটা সেপ্টাল আলসার আছে। এটি হচ্ছে নাকের নিজস্ব প্রবলেম, যেটি তার নাকের নিজের সমস্যা। আমরা সেই আলসারটাকে সারিয়ে তুলবার জন্য নাকের ড্রপ, অ্যান্টিবায়োটিক মলম এবং অবশ্যই যে পরামর্শটা, নাকে হাত দেওয়া যাবে না, সেখানে যদি কোনো নাকফুল থাকে সেই নাকফুলটা ওখান থেকে সরাই ফেলতে হবে, এইভাবে করে করে আমরা একটা অংশ সেরে ফেলি। কিন্তু যেই রোগীর ধরেন হাইপারটেনশন থাকে, অনিয়ন্ত্রিত রক্তচাপ আছে, তাকে আমি যতই নাকে ড্রপ দিই, মলম দিই, তার তো রক্তক্ষরণ আসলে থামবে না। একজন কার্ডিওলজিস্টের কাছে আমরা তাকে রেফার করে দিই। কার্ডিওলজিস্টের যদি আমরা রেফার করবার সুযোগ না থাকে তাহলে আমরা মেডিসিন বিশেষজ্ঞদের পরামর্শ নিই। ক্ষেত্রে বিশেষে আমরাও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখবার জন্য প্রাথমিক যেটুকুন ওষুধপত্র দেওয়া লাগে, আসলে ক্ষেত্রে উৎসটা খুব গুরুত্বপূর্ণ। ধরেন একটা কিশোর 12, 14, 15 বছর বয়স, স্কুলে বা মাদ্রাসাতে পড়ে, কথা নাই বার্তা নাই, হঠাৎ করে ঝপঝপ করে রক্ত ঝরছে, তার নাকটা বড় হয়ে যাচ্ছে, মা বলছে যেন নাকের নিঃশ্বাসটা ভালো হয় না, একটা ছোট গোটার মতো নাকের ভিতরে হয়েছে, এনজিওফাইব্রোমা। এখন সেখানে আমরা ড্রপ বা অন্য কিছু দিলে কোনো লাভ হবে না, সেই রোগী সেরে উঠবে না। তাকে হসপিটালে যেখানে সমস্ত সুযোগ সুবিধা আছে তাকে ভর্তি করতে হবে, সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে ওই টিউমারটাকে সেখান থেকে অপসারণ করে দিতে হবে, তাহলে তার রক্তক্ষরণ থেমে যাবে। অন্যদিকে ধরেন যার ডেঙ্গু হয়েছিল, ডেঙ্গু হওয়ার জন্য যার প্ল্যাটলেট বা অনুচক্রিকার সংখ্যাটাই শরীরে অনেক কমে গেছে, অন্য জায়গা থেকেও রক্তক্ষরণ হচ্ছে, তাকে শুধু নাকের ওইটুকু চিকিৎসা দিলে তার রক্ত পড়া থামবে না। সামগ্রিকভাবে তাকে ডেঙ্গু জ্বরের জন্য যে চিকিৎসা দেওয়া সেটা দিতে হবে। অর্থাৎ নাকে রক্ত ঝরার কারণ অনেক, প্রাথমিক চিকিৎসার শুরুটা সবার বেলাতে
প্রায় একই রকম। ঘাবড়ে যাওয়া চলবে না, আতঙ্কিত হওয়া চলবে না, নাক চেপে ধরে 10 মিনিট অপেক্ষা করতে হবে। ওই সময়ে সম্ভব হলে একটু বরফ ঘষতে হবে নাকের উপরে। রোগী যদি খেতে চায় একটা আইসক্রিম বা বরফের টুকরা দিতে হবে। এগুলো হচ্ছে প্রাথমিক পরিচর্যা, এবং সেটি সবার ক্ষেত্রে প্রায় একই রকম করতে হবে। আগে রক্তক্ষরণ, কিন্তু তাৎক্ষণিক সমস্যার সমাধানটা করে তারপর বের করতে হবে যে আসলে কি কারণে গোড়ায় কি আছে, এবং সেখানে যে নির্দিষ্ট করে তার জন্য যেটুকুন চিকিৎসা আছে সেটা তাকে সময় মতো দিতে হবে, তাহলে এই সমস্যা থেকে মুক্ত থাকা সম্ভব। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ তথ্য এই বিষয়টি নিয়ে আপনি আমাদের। সঞ্জিদা, আপনাকেও ধন্যবাদ, এবং এনটিভির অগণিত দর্শক যারা বাংলাদেশে দেশের বাইরে শুনছেন, দেখছেন, আমাদেরকে এতক্ষণ ধৈর্য ধরে শুনলেন, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম আমাদের আজকের অতিথি বলেছেন যে এপিস্টেক্সিস বা নাক দিয়ে রক্তক্ষরণের কি কি সমস্যা রয়েছে, কিভাবে প্রাথমিক চিকিৎসা করতে হয়, এই বিষয়টি নিয়ে নানা ধরনের আলোচনা বা পরামর্শ আজ আমাদের অতিথি দিলেন। আশা করছি সেগুলো আপনাদের উপকারে আসবে। আজকে আমরা যে ব্যায়ামটা করব সেটা হচ্ছে আপার বডির, অনেকগুলো লোয়ার বডি করার পর আমরা আপার বডির দিকে খেয়াল করছি, যে এটা নাম হচ্ছে চেস্ট ফ্লাই উইথ হিপ লিফট। চেস্টের কাজটা হচ্ছে, এবং পাশাপাশি যেটা হবে যে লোয়ার ব্যাকের জন্য এটা হেল্প করবে। কারণ চেস্ট শুধু পেক্টোরাল মাসেলটা কিন্তু শুধুমাত্র ওই ব্যায়ামগুলো করলে পরেই অনেক সময় দেখা যায় যে হাঞ্চ ব্যাক, মানে অনেকে ঝুঁকে যায়, যেহেতু ল্যাটসের ব্যায়ামগুলো করা হয় না। এখানে যদিও আমরা ল্যাটসটা কভার করব না, কিন্তু পাশাপাশি আমরা ল্যাটসের আরেকটু নিচে মানে লোয়ার ব্যাকের অংশটুকু আমরা কভার করব, যেন যেটা হয় যে ওখান থেকে স্ট্রং একটা ইফেক্ট আসে, যেটা আপনাকে আপার বডির স্ট্রেংথটা বাড়াতে হেল্প করে। এখানে 3টা লেভেলে আগের মতো আমরা দেখব। তো বিগিনার লেভেলে আমাকে প্রথমে দেখাবে হচ্ছে নুশা। ওকে, ওকে, and 1 stay and back, and 2 stay and back, okay, and fast দুবার, 3 and 4 and down. ওকে, যখন দেখছি যে যখন ফ্লাইটা করছে, চেস্টের কাজটা হচ্ছে, যখন হিপটা লিফট করছে লোয়ার ব্যাক, মানে লোয়ার ব্যাকের কাজটা হয়ে যাচ্ছে। ইয়েস, লোয়ার ব্যাকের কাজটা হচ্ছে, অ্যান্ড ফ্লাই তখন চেস্টের পেক্টোরাল মাসেলের কাজটা হচ্ছে, অ্যান্ড ডাউন। ওকে, ফাইন, থ্যাংক ইউ। তো এখন এর সাথে একটু ভেরিয়েশন করে বা আরেকটু লেভেলটা বাড়িয়ে নিতে গেলে আমরা ইন্টারমিডিয়েট লেভেলে দেখব কিভাবে লেগসের মুভটা অন্য একটা ইমব্যালেন্স একটা পজিশনে রেখে কিভাবে করা যায়। এখানে হেল্প করবে শম্পা আপা। ওকে, শম্পা, আমরা এখানে একটা স্টেবিলিটি বল ইউজ করছি। শম্পা আপা যেটা করবেন, উনি স্টেবিলিটি বলটা পা রেখে তারপর করবেন। ওকে, গো, ইয়েস ইয়েস। এখানটা কেন আগের চেয়ে এটা কঠিন, কেন কঠিন? এই জন্য যে বলটা কিন্তু এরকম মুভ করে। হ্যাঁ, তো ওনাকে যখন ব্যালেন্সের জন্য করতে হচ্ছে, ওনাকে চেপে রাখতে হচ্ছে, ব্যালেন্স অর্ধেক কনসেন্ট্রেশনে ওনাকে এখানে থাকতে হচ্ছে। ওকে, অ্যান্ড গো, অ্যান্ড 1, নাইস, 2, 3, 4, তাহলে দেখছি কি যে চেস্টের কাজটা তো হলো, তার সাথে লোয়ার ব্যাকের কাজও হলো, প্লাস ব্যালেন্সের কাজটাও হয়ে গেল। এখন আমরা দেখব যে এখান থেকে কার্ডিও, মানে আর একটু বার্ন করতে চাইলে, যে সবগুলো কাজই হচ্ছে কিন্তু তার সাথে আমরা চাচ্ছি যে যেন একটু কার্ডিওভাস্কুলার অ্যাক্টিভিটি সহ হয়। ওকে, এর জন্য অ্যাডভান্স লেভেলে আমাদেরকে দেখাবে লিও। লিও ও করবে চেস্ট ফ্লাই উইথ হিপ লিফট উইথ 1 leg kick and with the count. Okay, 1 and down, 2 and down, 3 down, 4 down. এখানে আমরা দেখছি যে যখন একবার তোলো আর একবার and up, একটা পায়ের উপর, যেখানে দেখছি যে একটা পায়ের উপর তার পুরো ব্যালেন্সটা রাখতে হচ্ছে। সো দিস ইজ মোর ডিফিকাল্ট। অ্যান্ড ডাউন। তো আমরা যেটা বললাম যে কার্ডিও মুভটাও চাচ্ছি, তখন যেটা হবে যে ব্যালেন্সটা আমরা আরও বাড়ালাম, শেপিংটাও বাড়ালাম, যেহেতু এক পায়ের উপরে থাকছে। এখন কার্ডিও মুভ অ্যাড করতে গেলে ওকে ডু ইট ফাস্টার। ওকে, অ্যান্ড 1 and 2 3 4 5 6 ওকে, অ্যান্ড
ডান, থ্যাংক ইউ। ওকে, মানে একই কাজ আপনি বিভিন্ন রকমভাবে বিভিন্ন ওয়েতে একই ব্যায়াম আপনি মডিফাই করে ইমপ্রুভ করে আপনার কাজের লাভগুলো অনেক রকমভাবে বের করে নিতে পারেন। তো আমরা একবার দেখব যে দর্শক কোনটা আপনাদের পছন্দ হচ্ছে বা কোনটা আপনাদের কাছে ইজিয়ার মনে হচ্ছে, সেখান থেকে শুরু করবেন, তারপর আস্তে আস্তে লেভেলটা বাড়াবেন। ওকে, কাম অ্যান্ড ডাউন, yes, with the count, and 1 and down, 2 down, 3 down, 4 down. Okay, fine, thank you. অনেকের যদি দেখা যায় যে বাসায় না বল নাই, আমি বল ছাড়া কিভাবে করব, সেখানে আপনি পা বেঞ্চের উপর রেখে বা সোফায় বা বিছানার উপর রেখেও করতে পারেন। এবং যদি ডাম্বেল না থাকে যে না আমি কি দিয়ে করব, আপনি পানির বোতল নিয়ে 1 লিটার বা 1.5 লিটার পানি বোতল ভরে সেটা নিয়েও করতে পারেন। শুরুতে আগে পারফেকশনটা আনবেন, প্রথমে অনেক বেশি করতে যাবেন না, যখন পারফেকশনটা হবে তখন আপনি আস্তে আস্তে করে রিপিটেশনটা বাড়াবেন। প্রিয় দর্শক, একটি নবজাতকের জন্য কোন খাবারটা সবচেয়ে বেশি প্রয়োজনীয়, চলুন শুনে নেই একজন পুষ্টিবিদের কাছ থেকে। নবজাতক হচ্ছে এই মাত্র জন্মগ্রহণ করা থেকে শুরু করে যে বাচ্চাটা, এই বাচ্চাটা যখন মায়ের পেট থেকে আসে তখন প্রথম যে খাবারটা তার শরীরের জন্য দরকার সেটা হচ্ছে মায়ের শাল দুধ। শাল দুধ বা কলেস্ট্রাম এমনই একটা খাবার যে এই বাচ্চার জীবনের প্রথম এবং সবথেকে মূল্যবান, সবথেকে পুষ্টির খাবারটা। সাধারণত একটা বাচ্চা জন্মগ্রহণের পরে প্রথম 6 ঘন্টা এই শাল দুধটা থাকে এবং একটা বাচ্চা নবজাতক থেকে শুরু করে বাচ্চার 6 মাস বয়স পর্যন্ত শুধুমাত্র এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, দ্যাট মিন্স 0 থেকে 6 মাস বয়স পর্যন্ত বাচ্চা শুধুমাত্র বুকের দুধ খাবে মায়ের। এই সময় বাচ্চা এমনকি পানিরও প্রয়োজন হয় না যদি মা পর্যাপ্ত পরিমাণে পানি খেয়ে থাকেন। যদি এমন হয় এই সময়টা মায়ের পুষ্টি এবং বাচ্চার ক্ষেত্রে সমান পরিমাণে বুকের দুধ পর্যাপ্ত পরিমাণে পেতে হয়, তাকে মাকে যে খাবারটা দিতে হয় সেটাকে আমরা বলি ল্যাকটেটিং ডায়েট। সাধারণত প্রেগনেন্সির শেষ সময়টাতে যে খাবারটা মা পেয়েছিলেন তার থেকে আরেকটু বেশি খাবার, 300 ক্যালোরি খাবার মাকে এই প্রসূতিকালীন অর্থাৎ ল্যাকটেটিং ডায়েটটাতে অ্যাড করতে হবে, কিন্তু সেটা হতে হবে হাই ক্যালোরি, হাই প্রোটিন এবং মাকে প্রচুর পরিমাণে ফ্লুইড নিতে হবে। নবজাতকের ক্ষেত্রে যে জিনিসটা সেটা হচ্ছে মাকে বাচ্চা যত তাড়াতাড়ি বুকের দুধ দিতে পারবে তত মা এবং বাচ্চার সঙ্গে কিন্তু চমৎকার একটা গুড রিলেশন হয় এবং বুকের দুধ বাচ্চাকে দেওয়ার কিন্তু একটা টেকনিক আছে। সাধারণত বুকের দুধে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাটের একটা রেশিও থাকে, যাতে কমপ্লিট বাচ্চা 3টাই পেয়ে থাকে। সেই কারণে মাকে একদম সঠিক ওয়েতে ব্রেস্ট ফিডিংটা করাতে হবে। যে একটা বাচ্চা সে খুব ব্যস্ত আছে, ওয়ার্কিং লেডি, তাড়াতাড়ি তাকে ব্রেস্ট ফিডিং করিয়ে চলে গেলাম, তা কিন্তু না। এখানে একটা বিশাল বিষয় হচ্ছে সাধারণত আমাদের দেশে এখন ওয়ার্কিং লেডিরা অনেক বেশি। একটা মা চাকরিও করতে যাচ্ছেন, তার অফিসে যেতে হবে, এদিকে বাচ্চা বুকের দুধ কীভাবে এক্সক্লুসিভ 6 মাস করবে, কারণ গভর্নমেন্ট আমাদের 6 মাস দিয়েছে, অনেক পাবলিক বা কর্পোরেট লেভেলে হয়তো 6 মাস নাই, তখন সে কী করবে? সাধারণত নিয়ম হচ্ছে যে যখন বাচ্চাকে সে ব্রেস্ট ফিড ঘরে বসে করাচ্ছিল সে ওই সাথে সাথে কিছুটা ব্রেস্ট মিল্ক যদি ধরে রাখতে পারে, এইভাবে যদি ধরে রাখতে রাখতে সে 24 ঘন্টাও কিন্তু ব্রেস্ট মিল্ক ফ্রিজে রেখে খাওয়ানো সম্ভব। ওটা গরমের দরকার হয় না। গরমটা কিভাবে করতে হবে? একটা উষ্ণ পাত্রের ভেতরে গরম পানি রেখে তার ভেতরে যদি কাপে ব্রেস্ট মিল্কটা রেখে অন্য কোনো পাত্রে রেখে তার ভেতরে সামান্য কিছুক্ষণ রেখে দেয়, এটা ওয়ার্ম হয়ে যাবে এবং এটা চেক করে তারপরে বাচ্চাকে ওই বুকের দুধটা দিতে হবে। ফলে কিন্তু 6 মাস পর্যন্ত প্রত্যেকের পক্ষেই সম্ভব এক্সক্লুসিভ ব্রেস্ট ফিড করানো এবং এটা ভীষণ গুরুত্বপূর্ণ। যে বাচ্চারা 6 মাস পর্যন্ত বুকের দুধ খায় সেই বাচ্চাদের বুদ্ধিবৃত্তি, তাদের শারীরিক গঠন, তাদের উচ্চতা সব কিছু চমৎকার হয় এবং এদের অন্যান্য যে বাচ্চারা যারা মায়ের দুধ 6 মাস পান না, এই বাচ্চাদের তুলনায় অনেক বেশি আইকিউ শার্প হয়। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আজকের হেলথ টিপস।
শরীরটাকে সুস্থ রাখতে ব্যায়ামের বিকল্প নেই, আর ব্যায়ামের জন্য প্রতিদিন অন্তত 30 মিনিট করে সপ্তাহে 5 দিন হাঁটাই যথেষ্ট। দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে আপনাদের যদি কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpt.com এই ঠিকানায়। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে। পিগমেন্টয়েড ডিসঅর্ডার মানে হচ্ছে রং পরিবর্তন। আচ্ছা, আমাদের ত্বকে মেলানিন নামে এক ধরনের কালার ফ্যাক্টর থাকে, যার কারণে আমাদের চুল, চোখ এবং ত্বকের যে স্বাভাবিক ন্যাচারাল কালার সেটি ডিটেক্ট করে। আচ্ছা, মেইনটেইন করে। এই মেলানিন যদি কোনো কারণে প্রোডাকশন বেশি হয় তখনই এই পিগমেন্টয়েড ডিসঅর্ডারগুলো দেখা দেয়। আর বেশি কেন হবে? মেলানিন যে সেলগুলো থেকে তৈরি হচ্ছে সেই সেলগুলো যদি আনহেলদি হয়ে যায়। আচ্ছা, তাহলে সঙ্গত কারণে আরেকটা প্রশ্ন আসে যে আনহেলদি হওয়ার পেছনের ফ্যাক্টরটা কি আসলে? আমাদের মেলানোসাইট সেল থেকেই সাধারণত মেলানিনটা তৈরি হয়, যেটা ত্বকের গভীরে এবং অগভীরে থাকে। আচ্ছা, এই প্রধান কারণ যেটি হচ্ছে জেনেটিক বা হেরিডিটারি। এরপরে আসে আল্ট্রাভায়োলেট রে। এখন আল্ট্রাভায়োলেট রে মানে কিন্তু শুধু সূর্যের আলো না, সূর্যের আলো তো একটা বড় ফ্যাক্টর, এর সাথেই আমরা যে রান্না করছি সে কুকিং রে, আমরা যে বিভিন্ন রকম গ্যাজেট ইউজ করছি, ট্যাব, টিভি, কম্পিউটার, মনিটর, এগুলো থেকেও যে ইউভি লাইটটা আসে সেটিও আমাদের পিগমেন্টেশন করিয়ে থাকে। আর আমাদের লাইফস্টাইল তো একটা বড় ব্যাপার, স্ট্রেস বা না ঘুমানো, রাত জাগা, সবকিছুই। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে চাইলে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভি পর্দায়।